শর্তাবলী মেনে প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতায় আনা হয়েছে বা ক্ষমতায় বসানো হয়েছে, সেই সব শর্তাবলী মেনেই আসলে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি হচ্ছে এক ধরনের ওপেন সিক্রেট। প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহিদ সাহেব তিনি বললেন যে শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, গণমাধ্যমগুলোকে আরো সতর্ক করতে হবে, এক ধরনের অ্যালার্মি তিনি দিলেন। আমার প্রশ্ন না, হুমকি, হুমকি, থ্রেট। আচ্ছা, হুমকি। হ্যাঁ, সেটিকে আপনি কিভাবে দেখছেন? যখন আমরা বলি জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে গত 2024 সালে, তখনও তো কারফিউ ছিল, তখনও পুলিশ ছিল, তখনও সরকার ছিল, তো তার মধ্যে তো মানুষ রাস্তায় নেমেছে। আপনার আমার মতো মানুষও রাস্তায় নেমেছে, তাই না? আমাদের বাচ্চারা রাস্তায় নেমেছে। তো চিরকাল তো পরিস্থিতি একরকম থাকে না। আপনি কেন ধরে নিচ্ছেন যে এখনো 5ই আগস্ট, এখনো 24 জুলাই বাংলাদেশে বিরাজ করছে? তা তো না। যত সময় যায়, সময় তো পরিবর্তনশীল। সময়ের পরিবর্তনের সঙ্গে কোথায় কি হবে, কালকে কি হবে, সেটা আপনি এখন কি করে বলছেন? আপনি আপনি পারেন, আপনি এনফোর্স করতে পারেন যে আমি ওদেরকে নামতে দিব না, অমুক করতে দিব না, তমুক করতে দিব না, কিন্তু কতদিন? সবকিছুর তো একটা সীমা আছে নিশ্চয়ই, তাই না? জামাত এবং বিএনপি কখনোই আলাদা কোনো সত্তা না। জামাত বিএনপি একই সত্তা বাংলাদেশের রাজনীতিতে। কারণ বাংলাদেশের রাজনীতি আমরা বহুকাল ধরে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতির দুটি ধারা, একটি হচ্ছে আওয়ামী লীগ পন্থী এবং একটি হচ্ছে এন্টি আওয়ামী লীগ পন্থী, এবং সেই এন্টি আওয়ামী লীগ পন্থীর মূল নেতৃত্বে হচ্ছে বিএনপি এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগী রাজনৈতিক দল, সংগঠন ইত্যাদি থাকে। জামায়াত ইসলামীও সেরকমই একটি সহযোগী সংগঠন। সময়ের প্রয়োজনে বা বাস্তবতার নিরিখে এসে এখন জামায়াত বিএনপির অপোজিশন, মানে সংসদে বিএনপির বিরুদ্ধে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি বা মানি যে যদি আবার আগামীতে কখনো এরকম বাস্তবতা তৈরি হয় যে আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে ফেরত আসছে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, বা আওয়ামী লীগ বিএনপি একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে রাজনীতিতে, তখন কিন্তু জামায়াত অবশ্যই বিএনপির সঙ্গেই যুক্ত হবে, বিএনপির রাজনীতির ধারার সঙ্গেই যুক্ত হবে এবং এন্টি আওয়ামী বা আওয়ামী বিরোধী যে সত্তা রাজনীতির, সেখানেই তাদের মূল শক্তি। তারা তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলাই করা যাবে না, এটা তো কোনো কথা হতে পারে না। এরকম তো নজিরবিহীন বাংলাদেশে এই ঘটনা। এখন কথা হচ্ছে যে কেন সরকার প্রফেসর ইউনূসের প্রতি এতটাই দায়বদ্ধ, কেন বর্তমান সরকারের প্রফেসর ইউনূসের প্রতি এতটাই কৃতজ্ঞতা যে তার বিরুদ্ধে কোনো মামলাই তারা দিবে না, কিছুই করতে দিবেন না। শুধুমাত্র ওই যে আওয়ামী লীগের আমলে দুর্নীতির বিচার হবে, বিএনপির আগের দুর্নীতির কথা তো মানুষ ভুলেই গিয়েছে, ফলে সেগুলি নিয়ে তো আর কোনো কথা বলার দরকার নাই। অ্যাজ ইফ বাংলাদেশে বিএনপির আমলে কোথাও কোনো দুর্নীতি হয়নি, সেগুলি বা কোনো অপরাধ ঘটেনি। তো বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে যে সকল অপরাধ হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ নিশ্চয়ই প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে অনেক অপকর্ম করে এবং সেগুলির প্রত্যেকটিরই তদন্ত হওয়া, বিচার হওয়া মানুষের দাবি। মানুষ তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা নিয়েছেন, সেই টাকা তো একটা মানুষের সারা জীবনের চিকিৎসার জন্য লাগার কথা না। তো এগুলি দুর্নীতি না? কেন এগুলি হয়েছে? একজন চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য, আপ্যায়ন খাওয়ার জন্য ওই যে গণভবনকে কি বানিয়েছে, চিড়িয়াখানা নাকি জুলাই চিড়িয়াখানা না জুলাই জাদুঘর, সেখানে নাস্তা খাওয়ার বিল হচ্ছে কত লক্ষ টাকা। এগুলো কত কোটি টাকা। এগুলি হাস্যকর না? এগুলি তদন্ত হওয়া উচিত না? আচরণ স্পষ্ট হয়ে উঠছে যে এই সরকার আসলে এক ধরনের ইউনূস সরকারের এক্সটেনশন, এবং তাদের প্রণীত সকল অধ্যাদেশকে আইনে পরিণত করা, অধিকাংশ, সকল না হলে অধিকাংশ অধ্যাদেশকে আইনে পরিণত করার থেকে শুরু করে তাদের সকল কাজকর্মকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সংসদীয়ভাবে বৈধতা দেওয়া, এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে কোন রকম প্রশ্ন তোলার সুযোগ না দেওয়া, তাদের বিরুদ্ধে কোন রকম কোনো মামলা মোকদ্দমা করতে না দেওয়া দেশের মানুষের কারো ইয়াতে, এবং প্রফেসর ইউনূস সম্পর্কে, মানে কোন প্রফেসর ইউনূস বা তার উপদেষ্টার কারো সম্পর্কে শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, গণমাধ্যমগুলোকে আরো সতর্ক করতে হবে, এক ধরনের অ্যালার্মি তিনি দিলেন। আমার প্রশ্ন, হুমকি, থ্রেট। এখন তারা বলছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে প্রচার না করলে দেশের মানুষ জানতে পারবে না যে উনি কি বলছেন না বলছেন। এটা কোন দুনিয়াতে আমরা বাস করি? শেখ হাসিনা হচ্ছে না, কিন্তু তাই বলে কি শেখ হাসিনা কি বলছেন, কবে কি বলছেন, কবে কাকে কোথায় কি নির্দেশ দিচ্ছেন, কি অনুরোধ করছেন বা কি ঘোষণা দিচ্ছেন, সবই তো মানুষ জানতে পারছে। তাহলে এই যে একটা লোক দেখানো হাস্যকর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার তো কোনো মানে হয় না। আর জাহেদ সাহেব উপদেষ্টা প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে যেহেতু শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, সেজন্য তিনি এই বিষয়ে কোনো কথা বলবেন না। তো এটা তো খুবই মানে চরম হাস্যকর একটা বিষয়। শেখ হাসিনা বলেছেন তিনি দেশে আসবেন, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না সেটি বড় কথা না। বাংলাদেশের একজন নাগরিক যদি বাংলাদেশে আসতে চান বিদেশে থাকা অবস্থায়, তাকে তো আটকানোর কোনো উপায় নেই। তাকে আটকানোর উপায় হচ্ছে যে তিনি যদি অপরাধী হন, তিনি যদি মামলার আসামি হন, তিনি যদি দণ্ডিত হন, তাহলে দেশে আসার পরে তার সেই আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে, তাকে আইনের আওতায় এনে তাকে বিচারের মুখোমুখি করা যাবে, তাকে কারাগারে নেওয়া যাবে, কিন্তু দেশে আসতে পারবেন না, এটা তো হতে পারে না।
ফলে আমি মনে করি যে শেখ হাসিনা যদি দেশে আসার ঘোষণা দিয়ে থাকেন এবং তিনি আসতে চান, তাহলে তিনি অবশ্যই আসবেন। তাকে আটকানোর তো ক্ষমতা সরকারের নেই। সরকারের এই বিচারিতা কেন? একদিকে বলছে ভারত সরকারের উদ্দেশ্যে বারবার নোট পাঠাচ্ছে, নানান ধরনের নোট পাঠাচ্ছে, আবেদন জানাচ্ছে, অনুরোধ করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। সেই আসামি, আমরা যদি আইনের দৃষ্টিতেই বলি যে হত্যা মামলার আসামি বা দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি যখন নিজে ফিরে আসতে চাইছেন, তো সরকার স্বাভাবিকভাবে তো ওয়েলকাম জানাবে, হ্যাঁ আসুন। আচ্ছা, সরকার কেন এখান থেকে আপনার মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে বা দর্শকদের মনে থাকার কথা যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটা টেলিভিশনে, এবং সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে তারা যেসব কথাবার্তা বলেছেন তার অধিকাংশই ছিল ভেগ, মানে আনুষ্ঠানিকভাবে কোনো ফেরত চাওয়ার সুযোগ এখনো পর্যন্ত বাংলাদেশ জানায়নি। কিছু চিঠিপত্র তারা দিয়েছে লোক দেখানোর জন্য, এবং সেই চিঠিপত্র কোথায় পড়ে আছে তার কোনো খবরই নাই। ভারত এই বিষয়ে কর্ণপাতই করেনি। এখন সরকার চায় কি, আমি আমি এই সরকারের আলোচনায় যদি আসি, তারা কি চায়? তারা একটা মানুষের কাছে একটা পপুলার আলোচনা চায়, যে একটা দেখাতে চায় যে হ্যাঁ আমরা শেখ হাসিনা আমাদের দেশের বিরাট অপরাধী এবং তিনি ভারতে পলাতক, অ্যাজ ইফ শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাকে রাষ্ট্রীয় প্লেনে করে ভারতে রেখে আসা হলো এবং সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সামরিক আরো লোকজন তার সঙ্গে ছিলেন। তো সেখানে এটিকে তো পালানো বলারই সুযোগ নেই, তাকে বরং ওখানে রেখে আসা হয়েছে, এটি বলা যেতে পারে। বা তাকে জোর করে না হোক, যেভাবেই হোক বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পলাতক তো অন্য জিনিস, সেই বিতর্কে আমি নাই বা গেলাম। তিনি যেভাবেই হোক ভারতে আছেন, এবং তিনি যদি ভারত থেকে বাংলাদেশে আসতে চান তিনি আসবেন, এবং এসে তিনি যদি মামলা মোকদ্দমা মোকাবেলা করতে চান করবেন। আমরা দেখেছি অতীতে যে বিভিন্ন, এটি একরকম থাকে না। আপনি কেন ধরে নিচ্ছেন যে এখনো 5ই আগস্ট, এখনো 24 জুলাই বাংলাদেশে বিরাজ করছে? তা তো না। যত সময় যায়, সময় তো পরিবর্তনশীল, সময়ের পরিবর্তনের সঙ্গে কোথায় কি হবে। এক তারেক রহমানের কথাই বলছিলাম, যে তারেক রহমানের বক্তব্য প্রচার করাই বাংলাদেশের সাংবাদিকদের জন্য, গণমাধ্যমের জন্য নিষেধ ছিল, নিষেধাজ্ঞা দেওয়া ছিল। কিন্তু আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সময় পরিবর্তন হয়েছে না? তো কালকে কি হবে সেটি আপনি এখন কি করে বলছেন? আপনি পারেন, আপনি এনফোর্স করতে পারেন যে আমি ওদেরকে নামতে দিব না, অমুক করতে দিব না, তমুক করতে দিব না, কিন্তু কতদিন? সবকিছুর তো একটা সীমা আছে নিশ্চয়ই, তাই না? তো ফলে আমি মনে করি যে জনগণ যেহেতু সকল ক্ষমতার উৎস, আমাদের সাংবিধানিক ভাবে হোক বা যেভাবেই হোক, জনগণের শক্তির উপরে তো কোনো শক্তি নেই। সেই শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অনেক কিছুই সম্ভব। সেখানে শেখ হাসিনার দেশে আসা কিংবা অন্য যে কোনো ঘটনা খুব অসম্ভব কিছু না।